বেঁচে থাকতে কত লম্বা চুল ছিল আমার, অথচ এখন কি না আমি টেকো। কে রে এটা? আমার সামন দিয়ে লম্বা চুল দলিয়ে যাচ্ছে। দাঁড়ান দেখাচ্ছি মজা। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। এই শাকচুনি, এই আমার মাথার চুল টেনে ছিঁড়ছিস কেন? ছেড়ে দে বলছি। তোর তো সাহস কম নয়, তুই আমার সামন দিয়ে চুল দুলিয়ে দুলিয়ে বেড়াস। আমার কাটা ঘায়ে নুনের ছিটা, আজ তোর সব চুল আমি ছিঁড়ে ফেলবো। ও মা গো, শেষ করে ফেললো গো, শেষ করে ফেললো। আমার সব চুল ছিঁড়ে ফেললো গো। আমার সামন দিয়ে যে চুল নিয়ে যাবে তারই চুল ছিঁড়ে ফেলবো। বাবা, আজ কত দেরি হয়ে গেল। মাঠে গিয়ে কতখানি ফসলের আগাছা পরিষ্কার করতে হবে। আবার আবার আমার সামন দিয়ে চুল ভর্তি মাথা নিয়ে যাচ্ছে, হবে রে। ও মা গো, আমার মাথাটা বুঝি গেল গো। কে আছো, বাঁচাও বাঁচাও। এবার বোঝ মজা, টেকো হয়ে ঘুরে বেড়া এখন। একে বাবা, তোমার মাথার চুল কোথায় গেল? বাড়ি থেকে বের হওয়ার সময়ও তো তোমার মাথা ভর্তি চুল ছিল, তবে সেই চুল কোথায় গেল বাবা? টেকো হয়ে গেলে কি করে তুমি? আর বলিস না মা, আমি ওই শয়তান শাকচুন্নির খপ্পরে পড়েছিলাম। ও আমার সব চুল ছিঁড়ে ফেলেছে। কি? ওই শাকচুন্নি আবার তোমার এই অবস্থা করেছে? ওই শাকচুন্নির সমস্যা কি? ও কেন এমন করেছে? এভাবে চলতে থাকলে তো গ্রামের সবাইকে ওই শাকচুন্নি টেকো বানিয়ে দিবে। ও মা, কতটুকু মেয়ের মাথায় কত লম্বা চুল! বেঁচে থাকতে তো আমার মাথাতে এমন লম্বা চুল ছিল। এই মেয়ে আজ আমার পুরনো কষ্ট বাড়িয়ে দিল। এর চুল তো আমি রাখবই না। কি ব্যাপার শাকচুন্নি, চিৎপাটাং হয়ে পড়ে গেলে যে? আমার চুলও ছিঁড়তে এসেছিলে নাকি? হ্যাঁ, একদম আমার দিকে হাসবি না। নেহাত তোর চুলে আমি হাত দিতে পারছি না, নয়তো এতক্ষণে তুই টেকো হয়ে যেতি, বুঝেছিস? ওরে টেকো শাকচুন্নি, তুমি নিজে টেকো বলে কি সকলকে টেকো বানাবে নাকি? তোমার সমস্যা কি? হ্যাঁ বলো তো। লম্বা চুলই হলো আমার সমস্যা। যে চুলের কারণে আমার মৃত্যু হয়েছে, সেই চুল আমি কারো মাথায় রাখতে চাই না। চুলের জন্য তোমার মৃত্যু হয়েছে, কিন্তু কি করে? বলছি সব বলছি তোমায়, কারণ তুমি যে সেই পবিত্র চুলের অধিকারী। তবে শোনো। বাবা, আমার বৌমার মাথায় তো মেঘের মতো ঘন কালো লম্বা চুল, একেবারে যেন কেশবতী। বাবা, তোর পছন্দ আছে বটে। পাগল ছেলে আমার, লজ্জা পেয়েছে মনে হয়। চলো বৌমা, ঘরে চলো। কি বলছেন মা? ওই বাস থেকে কি আর আম পাড়া যায় বলুন তো? আপনি তো ওই আমটা ছুঁতেই পারছেন না। দাঁড়ান মা, আমি আপনাকে আম পেড়ে দিচ্ছি। কি গেছো বৌরি বাবা, চোখের পলকে কেমন গাছে উঠে গেল। তবে গাছে ওঠার পর লম্বা চুলগুলো কেমন দুলছে। মা, আমি আগে থেকেই ভালো গাছে উঠতে পারি জানেন। এবার দেখুন আমি আপনাকে কতগুলো আম পেড়ে দেই। কতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, অথচ বিয়ের পর আমরা দুজন কোথাও ঘুরতে যাইনি। বলছি চলো না বউ, আজ কোথাও ঘুরতে যাই। জঙ্গলের পাশে নদীর ধারে কাশফুল ফুটেছে, তোমার তো কাশফুল অনেক পছন্দ। তা তো পছন্দই, তবে অপেক্ষা করো, আমি চুলটা একটু বেঁধে নেই। না গো, তোমার চুল বাঁধতে হবে না, খোলা চুলেই তুমি অনেক মায়াবতী। চলো তো এবার। ও মা, গাছটাতে কি সুন্দর ডাব ধরেছে।
ডাব দেখে বড্ড ডাব খেতে ইচ্ছে হলো, কিন্তু ওই ডাব তো অনেক উঁচুতে। কি করে ডাব পারি বলো তো বউ? আরে বোকা, এটা কোনো ব্যাপার হলো নাকি? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় ডাব পেড়ে খাওয়াচ্ছি। গেছো বউয়ের লম্বা চুল, এটা নিশ্চয় সেই চুল। অবশেষে আমি লম্বা চুলওয়ালা বউকে খুঁজে পেলাম। তবে এক মুহূর্ত দেরি করা যাবে না, একে রাক্ষস মাতার কাছে নিয়ে যেতে হবে। আজ আমি বড্ড খুশি। এবার তোকে নিয়ে যাব আর তোর চুল দিয়ে রাক্ষস মাতাকে খুশি করব, আর রাক্ষস মাতা খুশি হয়ে আমার রূপ ফিরিয়ে দিবেন। এই এই তুই এসব কি বলছিস? আমার বউয়ের দিকে নজর দিচ্ছিস কেন? তোর বউ যে জাদুর চুলের অধিকারী। এত লম্বা চুল সাধারণ কারো মাথায় হয় না। লম্বা চুল পেতে হলে পূর্ণ লগ্নে জন্ম নিতে হয়, আর তোর বউ পূর্ণ লগ্নে জন্মে এমন লম্বা চুল পেয়েছে। আর এই লম্বা চুলওয়ালি বউয়ের জন্যই তো এতদিন থেকে অপেক্ষা করছিলাম। কারণ লম্বা চুল মাথায় পড়লে রাক্ষস মাতা পুনরায় কেশবতী হবেন আর শক্তি ফিরে পাবেন। এসব কি বলছিস তুই? আমি বেঁচে থাকতে তুই কিছুতেই আমার বউকে নিয়ে যেতে পারবি না। তবে তোকে আমি আগে হত্যা করব। এ কথা বলে ঈগল আকারে বড় হয় আর রাঘবকে একটা ঠোকর দিতেই রাঘব পড়ে নীল হয়ে মারা যায়। আর ঈগল সুদীপাকে তার ঠোঁটে তুলে নেয়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমি আমার স্বামীর কাছে যাব। ছেড়ে দাও আমায়, বাঁচাও। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই নিন রাক্ষস মাতা, আপনার লম্বা চুলওয়ালি বউ। আমি আপনার কথা রেখেছি, এবার আপনি আমার রূপ ফিরিয়ে দিন। তুই সত্যি অনেক কাজে, তোকে তো রূপ ফিরিয়ে দিবই আমি। তার আগে তো আমার জাদু শক্তি ফেরাই। ছেড়ে দাও আমায়, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। ছেড়ে দাও। হা হা হা, আমি চুলও পেলাম আর শক্তিও ফিরে পেলাম। এবার আমি নিজের মতো করে ঘুরে বেড়াবো। কিন্তু রাক্ষস মাতা, আমার রূপ তো ফিরিয়ে দিন। আমি আর কতদিন পাখি হয়ে থাকবো? এই চুপ কর তো, এত অস্থির হোস না, দিচ্ছি তো রূপ ফিরিয়ে। আহারে, কত নির্মম ভাবে মেরেছে তোমায়। বড্ড কষ্ট পেলাম তোমার কথা শুনে। সবই তো শুনলি, এবার তুই আমার সাহায্য কর, কারণ তোর সাহায্য যে বড্ড দরকার আমার। তুই পাবি রাক্ষস মাতাকে ধ্বংস করতে। আমি তো একটা সাধারণ মানুষ। তুই সাধারণ মানুষ হলেও তোর চুল অসাধারণ, আর তোর চুলই পারবে ওই রাক্ষস মাতা আর তার সঙ্গীকে হত্যা করতে। তুই চল আমার সাথে, যেতে যেতে সবটা বলবো তোকে। তোরা আবার কারা? তোদের তো সাহস কম নয়, রাক্ষসী মাতার গুহায় ঢুকেছিস। ছুরি, মরার শখ হয়েছে নাকি তোর? আমি মরতে যাব কেন? আজ তো মরবি তুই। একে শাকচুন্নি কোথায় গেল? তুমিও কি চলে গেলে? যাক তবে রাক্ষসী শাকচুন্নি পেটনি সব শেষ। এই গ্রামের আর কারো কোনো ক্ষতি হবে না। উর্মিমালা, মেঘমালা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসো। উর্মিমালা, মেঘমালা। বাবা বাণিজ্য থেকে ফিরেছে, আমি তো বাবার অপেক্ষাতেই ছিলাম। অবশেষে তুমি ফিরলে। হ্যাঁ দিদি, তুমি তো অপেক্ষা করবেই। আর তুমি যে কেন বাবার ফেরার অপেক্ষায় ছিলে সে কি আর আমি জানি না? তুমি যে বাবাকে হীরের হার আনতে বলেছিলে সে কি আমি ভুলে গেছি নাকি? দেখ উর্মি, একদম পাকনামি করবি না কিন্তু। আমি কি হীরের হারের জন্য শুধু বাবার অপেক্ষা করছি নাকি? হ্যাঁ, সে কি রে দিদি, তুই কি আরো কিছু আনতে বলেছিলি নাকি বাবাকে? কই, সেটা তো আমি জানি না। হ্যাঁ রে দিদি, আর কি কি আনতে বলেছিলি? হ্যাঁ,
উর্মি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বললাম। আমি কি বলছি আর তুই কোথায় নিয়ে গিয়ে ঠেকাচ্ছিস? হ্যাঁ, আর এত ন্যাকামি করছিস কেন শুনি? আমি কি শুধু একাই বাবাকে হীরের হার আনতে বলেছিলাম? তুইও তো বলেছিলি বাবাকে হীরে চুড়ি আনতে, মনে নেই তোর? ও, তুই হীরের হার আনতে বলতে পারিস আর আমি সামান্য চুড়ি আনতে বলতে পারি না? তুই বাবার মেয়ে আর আমিও বাবার মেয়ে, তাই আমারও অধিকার আছে বাবার কাছে আমার চাহিদা মতো জিনিস চাওয়ার। বুঝতে পেরেছিস? উফ বাবা, চুপ করো তো তোমরা। তোমরা দু বোন যে কেন সবসময় ঝগড়াঝাটি করো? আমি তো তোমাদের সব চাহিদাই মেটাই, তবুও যে তোমরা কেন ঝগড়াঝাটি করো বুঝি না। উর্মিমালা, এই নাও তোমার হীরের চুড়ি, আর মেঘমালা, এই নাও তোমার হীরের হার। এরপর রাজা হেমন্ত সেন সেখান থেকে চলে যায়, আর দুই কন্যাও তাদের নিজেদের কক্ষে চলে যায়। উফ, এই হীরের হারে তো আমাকে সত্যি খুব ভালো লাগছে। যাই, বাইরে গিয়ে দাসীদের একটু দেখিয়ে আসি। এসব কথা বলে মেঘমালা কক্ষ থেকে বের হয়। এই যে মন্ত্রী কাকু, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। দেখুন তো মন্ত্রী কাকু, বাবা আমার জন্য হীরের হার নিয়ে এসেছে। একবার ভালো করে দেখুন তো হীরের হারে আমাকে কেমন লাগছে। রাজকুমারী, তুমি দেখতে তো চাঁদের মতো সুন্দর। এসব হীরের গয়না ছাড়াই তোমাকে অনেক সুন্দর লাগে। তবে এই হীরের হার তোমার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু মা মেঘমালা, আমার একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢোকেনি। তোমার বাবা এই হীরের হারের চেয়ে অনেক দাম দিয়ে একজোড়া হীরের চুড়ি কার জন্য কিনলো? তুমি কি জানো চুড়ি জোড়া কার? আপনি সত্যি বলছেন কাকু? এই হীরের হারের চেয়ে ওই চুড়ি জোড়ার দাম অনেক বেশি? তবে বাবা আমাকে এভাবে ঠকালো। না, এর পেছনে নিশ্চয়ই ওই উর্মির ষড়যন্ত্র আছে। এসব কথা বলে মেঘমালা সেখান থেকে চলে যায়, আর মন্ত্রী হরিশও সেখান থেকে চলে যায়। তখনই হরিশের সামনে উর্মিমালা চলে আসে। আরে মা উর্মিমালা, এত খুশি খুশি লাগছে কেন? বুঝেছি, হীরের চুড়ি পেয়ে এমন খুশি হয়েছো। কিন্তু তুমি হয়তো জানো না উর্মিমালা, রাজকুমারী মেঘমালার বুদ্ধি শুনে তোমার বাবা তোমার জন্য নকল হীরের চুড়ি নিয়ে এসেছে। মেঘমালা তোমার সৎ বোন কিনা, ও কি আর তোমার ভালো চায়? হরিশের মুখে এসব কথা শুনে উর্মিমালা ভীষণ রেগে যায়, আর সে মেঘমালার কক্ষের দিকে যেতে থাকে। আর এদিকে হরিশ মনে মনে ভাবতে থাকে, এটাই তো চাই। ছোটবেলা থেকে এভাবেই উর্মিমালা আর মেঘমালার মধ্যে বিবাদ বাঁধিয়ে এসেছি। তার জন্যই তো আজ দুই বোন কেউ কাউকে সহ্য করতে পারে না। আর এভাবেই আমি দু বোনের মধ্যে বিষ ঢেলে যাব, আর দুই বোনকে রাজামশাইয়ের চোখে খারাপ প্রমাণ করব, আর আমি এই রাজ্যের রাজা হব। এসব বলে হরিশ চলে যায়। দিদি, এই দিদি, তুই এত খারাপ কেন বলতো? তুই যে আমার সৎ বোন তা পদে পদে প্রমাণ করছিস। তুই বোধহয় ছেড়ে দিয়েছিস। আমি তোর সৎ বোন বলেই তো তুই আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করিস। সত্যি রে, পরেরা সবসময় পরে থাকে, পর কখনোই আপন হয় না। এভাবেই দু বোনের মধ্যে ঝগড়া চলতে থাকে। এভাবেই দিন যাচ্ছিল। মন্ত্রী, আমি তো বেশ বুড়ো হয়ে গেছি, আজকাল রাজ্য সামলানো খুবই মুশকিল হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি রাজকুমারীদেরকে রাজ্যের দায়িত্ব দিব। কিন্তু রাজামশাই, আমি তো একটা ব্যাপার নিয়ে খুবই চিন্তিত। রাজকুমারীরা যেভাবে সবসময় ঝগড়ায় মেতে থাকে, তারা দুজন রাজ্যের দায়িত্ব সামলাতে পারবে তো? আমি বলি কি, আপনি যে কোনো একজনের উপর রাজ্যের দায়িত্ব দিন। এ তুমি ঠিকই বলেছ মন্ত্রী, তবে তাই হোক, রাজকুমারীদেরকে আমার কক্ষে ডাকা হোক। রাজা হেমন্ত সেনের হুকুমে মন্ত্রী হরিশ নিজেই যায় রাজকুমারীদের ডাকতে। এই যে মা মেঘমালা, ঘরেই আছে তো দেখছি। রাজামশাই তোমাকে তার কক্ষে ডেকেছেন। তবে তোমায় একটা গোপন কথা বলি, কাউকে বলো না যেন। রাজামশাই রাজ্যের দায়িত্ব ভাগ করে দেবে বলে মনে হচ্ছে, আর সেটা যে কোনো একজনকে দিবে। উর্মিমালা যেভাবে তোমাকে হিংসে করে, না জানি এই দায়িত্ব নেওয়ার সময় তোমাকে আবার অধিকার থেকে না জানি বঞ্চিত করবে। তাই খুব সাবধানে থেকো। এসব কথা বলে মন্ত্রী হরিশ উর্মিমালার কাছে যায়, আর উর্মিমালাকেও একইভাবে মন্ত্রী উস্কে দেয়। এদিকে উর্মিমালা ও মেঘমালা দুজনই রাজার কক্ষে আসে।
তোমাদের দুই কন্যাকে আমি একটা বিশেষ কারণে এখানে ডেকেছি। আমি এই রাজ্যের দায়িত্ব তোমাদের দুজনের মধ্যে একজনকে দিতে চাই। বাবা, রাজ্যের দায়িত্ব দিতে চাও ভালো কথা, তবে একজনকে দিতে চাও মানেটা কি? নিশ্চয়ই দিদি আমার বিরুদ্ধে তোমার কানে বিষ ঢেলেছে, তাই না? উর্মি, এতদিন তোর অনেক বেয়াদবি আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। তুই আমার সৎ বোন, তাই সবসময় তুই আমার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করিস। এসব কেন বলতো? তুই তো সবসময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস, সে কি আমি বুঝি না নাকি? হ্যাঁ, এভাবেই দুই কন্যার মধ্যে ঝগড়া চলতে থাকে। আর দুই কন্যার এমন ঝগড়া দেখে রাজা ভীষণ রেগে যায়। চুপ, একদম চুপ। তোমাদের আর আমি এ রাজ্যের দায়িত্ব দিব না, বরং তোমাদের এবার আমি বনবাসে পাঠাবো। এটাই হবে তোমাদের ঝগড়ার শাস্তি। রাজার হুকুমে উর্মিমালা আর মেঘমালাকে বনবাসে পাঠানো হয়। আজ আমার আনন্দের সীমা রইল না। এতদিন ধরে আমি যা চেয়েছি আজ তাই হলো। আমার পথের কাঁটা দূর হয়েছে। রাজামশাই চলে গেলে এবার আমি হব এ রাজ্যের রাজা। এসব কথা বলে মন্ত্রী হরিশ অট্ট হাসিতে হেসে ওঠে। কেন যে দু বোন ঝগড়াঝাটি করতাম, এই ঝগড়াঝাটির কারণেই তো আজ আমাদের স্থান বনবাসে। ঠিকই বলেছিস বোন, দু বোন যদি একটু মানিয়ে চলতাম তবে আজ আমাদের আর এই অবস্থা হতো না। তবে বোন, এই বনই আমাদের আশ্রয়স্থল খুঁজে নিতে হবে। এসব কথা বলে দু বোন মিলে গহীন জঙ্গলে হাঁটতে থাকে। তখনই দু বোনের সাথে এক জাদুকর্ণীর দেখা হয়। আরে কৃষ্ণনগরের রাজকুমারীরা, তোরা এখানে কেন? নিশ্চয়ই তোরা মন্ত্রীর ষড়যন্ত্রের শিকার হয়ে বনবাসে এসেছিস, তাই না? অবাক হোস না, আমি একজন জাদুকর্ণী, আমি সব জানি। তবে ভাবিস না তোরা, তোরা আমার সাথে চল, আমি তোদেরকে আশ্রয় দিব। আর উত্তম সময়ে আমি তোদের জন্য উত্তম পরিকল্পনা করব। এরপর দুই কন্যা জাদুকর্ণীর সাথে যায়। আর জাদুকর্ণী মন্ত্রীর ষড়যন্ত্রের ব্যাপারে সব কথা দুই কন্যাকে খুলে বলে। আর দুই কন্যা তার সাথে থাকতে শুরু করে। এদিকে দিন দিন রাজা হেমন্ত সেনের অবস্থা খারাপ হতে থাকে। দুই কন্যা, এবার তোদের রাজ্যে ফেরার সময় হয়েছে। তোদের বাবা যে অসুস্থ, এ সময় তোদের বাবার কাছে থেকে তাকে সুস্থ করে তুলতে হবে। আর তোরা যে আর ঝগড়াঝাটি করিস না তা তোদের প্রমাণ করতে হবে। আর এই নে জাদুর লাঠি, এই লাঠিটা তোদেরকে সব বিপদ থেকে রক্ষা করবে, সমস্যার সমাধান করে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ জাদুকর্ণী, এভাবে আমাদের পাশে থাকার জন্য। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনি এমন নিঃস্বার্থভাবে আমাদের কেন সাহায্য করছেন? কোথায় আর নিঃস্বার্থ হলাম বাছা? অনেক দিন আগে তোদের বাবা আমার প্রাণ বাঁচিয়েছিল, তখন থেকেই আমি তোদের বাবার উপর নজর রাখছি আর তোদের বাবার মঙ্গলের চেষ্টা করছি। এবার বুঝেছিস তো? তবে আর দেরি না করে দ্রুত রাজ্যে যা, নয়তো মন্ত্রীর ষড়যন্ত্রে যে তোদের বাবা সর্বনাশ হয়ে যাবে। কারণ ওই মন্ত্রী যে এতদিন ষড়যন্ত্র করে তোদের ঝগড়া বাঁধিয়ে তোদের বনবাসে পাঠিয়েছে নিজের রাজা হবার জন্য। এরপর দুই কন্যা জাদুর লাঠির সাহায্যে তাদের রাজ্যে ফিরে যায়। এ কি তোমরা? তোমাদেরকে না রাজামশাই বনবাসে পাঠিয়েছিল? তবে তোমরা ফিরেছো কেন? এই রে, আমার সব পরিকল্পনা তো এবার ডুবে যাবে মনে হচ্ছে। মন্ত্রীর এসব কথার তোয়াক্কা না করে দুই কন্যা হেমন্ত সেনের কাছে যায়। আর দু বোন মিলে সেবা যত্ন করে। আর সেবা করে হেমন্ত সেনকে সুস্থ করে তোলে। আর মন্ত্রীর ষড়যন্ত্রের ব্যাপারে সব কথা খুলে বলে। কি এই মন্ত্রী এসব করেছে? তবে ওই মন্ত্রীকে এবার আমি রাজ্য ছাড়া করব। কিন্তু মা, এতদিনে তো রাজ্যের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এবার রাজ্যের সমস্যা সমাধান করব কি করে? চিন্তা করো না বাবা, আমরা দু বোনে মিলে সমস্যার সমাধান করব। এরপর রাজা মন্ত্রীকে রাজ্য ছাড়া করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।